কয়েক বছর ধরে এটা আলোচনা করতেছি, অনেকের সাথে আলোচনা করছি। এই বিষয়টা বাংলাদেশের জন্য অত্যন্ত ছোট। এই প্রপোর্শনাল নির্বাচন পদ্ধতি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইতেছে বিএনপি এবং আওয়ামী লীগ। তারা কিন্তু এটা হুম, কখনোই এটা বলে। এই পদ্ধতিটা বেশ জটিল, তবে এই পদ্ধতিতে অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন হয় ভোটারদের। সেখানে আপনার অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন ভোট নষ্ট হয়। এখানে তারেক সাহেব যেটা বলছেন, এটা ভেরি সিম্পল ভার্সন বলছেন। অ্যাকচুয়ালি একটা ভার্সন আছে যে আপনার ক্লোজড পদ্ধতি, ওপেন পদ্ধতি, ক্লোজড পদ্ধতি। এখানে আপনার এই ক্যান্ডিডেটদের প্যানেল দিতে হয়। আপনি মনে করেন 300 সিট আছে, এই 300 সিটের 300 ক্যান্ডিডেটের আপনি নাম দিবেন। অথবা ইচ্ছে করলে আপনি মনে করেন যদি 300 সিট না দিয়ে আপনি 50টা সিটের নাম দিলেন। সেখানে আপনার এই পার্টি যত পার্সেন্ট ভোট পাবে ঠিক হুম। পার্সেন্ট সিট পাবে। একটা কাট অফ পয়েন্ট আছে। কাট অফ পয়েন্ট মানে 1%-এর নিচে পাইলে আপনি কোনো সিট পাচ্ছেন না, আপনার ওই আপনি সংসদ পাচ্ছেন না। যদি এক হুম। পার্সেন্টের উপরে পান, পয়েন্ট এরকম একটা ওয়ান নিয়ম পার্সেন্ট তো কোনো কোনো তৈরি দেশে হবে, রাইট? 5% আছে, হুম। থাকতেই হবে। সেখানে 1% হলে সিট পাচ্ছেন। না, আপনার প্রবলেমটা হলো, এইরকম ছোট ছোট অনেক বিষয়টা পার্টি। হলো একটু যদি মঞ্জু ভাই একটু যদি বলি, যে যোগ্য মানুষকে এবং সৎ মানুষকে নির্বাচিত করতে পারার সুযোগ তৈরি হয় কিনা, সেই পদ্ধতি মানুষ চায়। মানুষ যে এই অনেক সময় আমাদের দেশে সেটা মানুষ চয়েস থাকে না, দেখেন চয়েস থাকে না, অথবা যোগ্য মানুষকে বিচার বিশ্লেষণ করবার মতো সেই সক্ষমতা আমাদের অনেক ভোটার থাকে না, সুযোগও থাকে না। কারণ হলো, একটা বর্তমান যে স্রোত রয়েছে, সেই স্রোতের বিপরীতে গিয়ে কেউ আসলে ওরকম ভাবে নিজের পছন্দের বিষয়টাকে বহিঃপ্রকাশ ঘটাতে পারে না একটা ভোটের মাধ্যমে। এই একটা বাস্তবতা আমাদের দেশে রয়েছে। আমি বলছি না পিয়ার পদ্ধতি ভালো, বাট একটা বিকল্প পদ্ধতি বের করা যায় কিনা, যে সঠিক মানুষকে নির্বাচিত করে সংসদে পাঠানোর কোনো সুযোগ আছে কিনা। তো পিয়ার পদ্ধতির মধ্যে তার যেটা একটা ভালো দিক, এটা হলো যে অন্তত পক্ষে ওই দলের উপরে একটা দায় পড়ে যায়, যে ভালো মানুষগুলোকে নিতে পারলাম কিনা। না হলে সে যদি না পারে, ব্যর্থ হয়, তাহলে সেই দলটাকে আর পরবর্তীতে কেউ ভোট দিবে না, এরকম কোনো সুযোগ রাখার কোনো সুযোগ আছে কিনা, বা এটাকে নিয়ে চিন্তা করার সুযোগ আছে কিনা। ঠিক আছে। হুম। এইখানে আপনি দেখেন, এইখানে সেটাই আছে। আপনি যখন পিআর যাবেন, ধরেন XYZ একটা দল, তার তো ক্যান্ডিডেটের নাম দিতে হবে যে কারা কারা তার প্যানেলে আছে। এখানে যদি সে যদি 3% ভোট পায়, তাহলে প্রথম 15 জন আপনার সেই আহ, আহ, সংসদ সদস্য হবেন। প্রথম 15 জন আপনার সংসদ সদস্য হবেন। Right? সেই 15 জনকে যদি আপনি দেন যে খুবই গুন্ডা, খুবই আপনার টাকা বাড়ছে, এটা করছে, মানে তার মানে অত্যন্ত বাজে ক্যারেক্টার আছে না, এক একটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে আছে, সেগুলো কিন্তু তো তার ভরাডুবি হবে। সে তো বাধ্য হবে যে তার সেই প্যানেল লিস্টে সবচেয়ে ভালো লোকগুলিকে দেওয়ার জন্য, যেটা জনগণ দেখে ভোট দিবে, সারা বাংলাদেশেই ভোট দিবে। সুতরাং হুম। এই সিস্টেমেই কেবলমাত্র ভালো লোকরা তাদের নির্বাচনে উইন করে আসার একটা সম্ভাবনার আহ, আহ, সৃষ্টি হয়। এখানে হুম। যদি খারাপ ক্যান্ডিডেট দেয়, মনে করেন 50 জন, প্রথম 100 জনই দিয়ে দিল এমন ক্যান্ডিডেট যাদেরকে লোকে ঘৃণা করে, সেই তো পার্টিতে ভোট পাবে না। সুতরাং পার্টি বাধ্য হবে তার সবচেয়ে ভালো ক্যান্ডিডেট গুলিকে এই প্যানেলে রাখার জন্য। এই একটা একটা হুম। দিক। আর একটা দিক হচ্ছে যে আপনার এতে, যেমন ধরেন একজন বড় নেতা, সে তার এলাকায় পপুলারও আছে কিন্তু ভোট দেয় না, এই কারণে যে সেই নেতার মনে করেন অন্যদিকে কোনো রকমের আহ, বেশ নাই, অন্য কোনো অন্য অন্য সিটে তার কোনো ক্যান্ডিডেট নাই তেমন শক্তিশালী। লোকে মনে করে এ তো সরকার গঠন করতে পারবে না, এ তো এমপি হতে পারে কিন্তু মিনিস্টার হতে পারবে না, এ তো সরকার হবে না। সুতরাং আমি এমন ভোট দেবো যে লোকের সরকার গঠন করতে পারে। কিন্তু এই প্রপোর্শনাল নির্বাচন পদ্ধতিতে সারা দেশব্যাপী যে আপনার ভোট হবে একটা ছোট ছোট পার্টি। আপনি মনে করেন এই যে যারা ইসলামী আন্দোলন, তাদের তো সারা বাংলাদেশেই আছে, তা তো 5% ভোট পাইতে পারে, কিন্তু কোনো জায়গায় দেখবেন না যে তাদের অনেক ভোট আছে যেখানে আসতে পারে। এই যে ভোটগুলি মনে করেন 5% ভোট, কিন্তু কোনো জায়গায় তার এমন কোনো ভোটার সঙ্গতি নাই যে তার একটা ক্যান্ডিডেট উইন করে আসবে। তাহলে 5% ভোটের তো রিপ্রেজেন্টেশন হচ্ছে না। 100% ভোটারের রিপ্রেজেন্টেশন হইতে হলে প্রপোর্শনাল নির্বাচন, এই সকল ভোটারের অলমোস্ট অল ভোটারের রিপ্রেজেন্টেশন একমাত্র প্রপোর্শনাল নির্বাচন হতে পারে। তো এইখানে যতগুলি জটিলতা আছে, জিওগ্রাফিক্যাল সাথে লিঙ্ক করা, সেই লিঙ্ক করাটা একটু কঠিন হয়ে যায়।
যেটা তারেক সাহেব বললেন যে একজন লোক ভোট পাইছে, তিন 1% 3টা সিট পাইছে, কিন্তু আরেকজন যেখান থেকে সে উইন করলো সেইখানে হয়তো 1,95,000 আছে। এখানে বাস্তবতা হচ্ছে কি, যারা মেজরিটি, আপনি ধরে নেন পার্টি বি মেজরিটি এই ভোট পেয়েছে, 40% ভোট পেয়েছে, অর্থাৎ 140টা। তাদের প্রিরোগেটিভ, তাদের রাইট হচ্ছে যে 140 জন ক্যান্ডিডেটের যেখানে যেখানে সে প্রেফারেন্স দিছে সেই সিটগুলিতে সে নিয়ে নেবে। 140টা সিট ব্লক হয়ে গেছে কিন্তু। তারপরে আর একটা পার্টি আসুক, ধরেন সি, এই সি পার্টি পাইছে আপনি 30%, 90টা সিট। ওই যে বাকি সিটগুলোর মধ্যে সেই তাহলে 90টা নিয়ে নেবে। এইভাবে যারা আপনার কম পাবে তাদের খুব একটা চয়েস থাকবে না, তখন তারা পাবে আপনার যেখানে যে রিঙ্কি করা ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি ওভারঅল দেখেন, এখানে সকল ভোটের রিপ্রেজেন্টেশন সঠিক হচ্ছে, এবং এখানে ক্যান্ডিডেটরা, এইখানে পার্টি তার ভালো ক্যান্ডিডেট দিতে বাধ্য হবে, কারণ সিস্টেম যদি আপনি যান। আর ওপেন সিস্টেম হলো কি, আর ইচ্ছে করলে তারা যে কোনো ক্যান্ডিডেট এনে দিতে পারবে, টাকার বিনিময়ে এনে দিতে পারবে। এখানে যে লোক মনে করেন যে পার্টি 5% ভোট পেয়েছে, 15টা সিট পাবে, তার মনে করেন 14 নম্বর ক্যান্ডিডেট আপনি তো চেঞ্জ করতে পারবেন না, মৃত্যু ছাড়া অন্য কিছু বা মানে অন্য কোনো সমস্যা ছাড়া বা অসুস্থতা ছাড়া তাকে আপনি আনতে পারেন। আনলেও আপনার নিচের থেকে আপনার 16 ক্যান্ডিডেট আসতে পারেন, ইউ উইল মুভ দেম আপ। সুতরাং এই পদ্ধতি হইতেছে কোনো টাকা থাকবে না এখানে, করতে পারবে না আপনার, যে এখানে ইলেকশনের বাণিজ্য করতে পারবে না। এখানে তার আসতেই হবে ভালো, তার আসতে হবে ভালো আপনার কি বলে ভালো ক্যান্ডিডেট গুলো দিতে হবে, যাদেরকে সারা বাংলাদেশ চিনে, যারা অনেস্ট, যারা নীতিবান। সেসব ক্যান্ডিডেট যদি না দেয় তাহলে তো ভরাডুবি হয়ে যাবে। আচ্ছা, আমি এই সব ক্যান্ডিডেটের নাম উল্লেখ করে দিলে আরো ভালো হইতো, কিন্তু সেটা খুব মানে ঠিক হতো না, হয়তো তারা আহত হতেন। এ ধরনের কাহিনী আমি তো বলতে পারি, আওয়ামী লীগের বিএনপির কারে কারে দিলে ভোট দিবে। এটি আমার এই বলার। জি জি, তার মানে জি, আপনি মনে করেন যে হ্যাঁ, আচ্ছা, ভালো। সাগর ভাই, হুম মানে স্যার পিয়ার পদ্ধতিকে মানে ডিসকাস করছে, এটা খুব ভালো হচ্ছে, কারণ আমি এক ধরনের ডিসকাশন করেছি হুম এবং অনেক কিছু বের হয়ে আসছে, এ পার্টি, বি পার্টি, সি পার্টি। হুম হুম। আমার বিষয় হলো, এখানে বিষয় হচ্ছে যে 1% ভোটেরও রিপ্রেজেন্টেশন চাচ্ছেন বা 2% ভোটের রিপ্রেজেন্টেশন না না চাচ্ছেন। না 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 না, তার কারণে হয়তো এমনও হতে পারে, যেমন আমরা যে আছে না যে তার ক্যান্ডিডেসি বাজেয়াপ্ত হয়ে যায়, এখানে তো একটা হ্যাঁ, সিস্টেম আমি থাকে, আমি এক হ্যাঁ, 10 ভাগ আমি পর্যন্ত, আমি সেটাই 10 ভাগ বলছি। পর্যন্ত যাদের হবে বা 5 ভাগ পর্যন্ত যারা, তারা কোনো প্রার্থীতেই পাবে না, আই মিন কোনো আসনই পাবে না, হ্যাঁ, এরকম না, সিস্টেমে তো আসতে আমি হবে। তো আমি তো সেটাই বলছি। ধরেন একটা দলের কোনো প্রার্থী কোনো হুম আসনে ওই যে জামানত বাজেয়াপ্ত হতে যে মানে যেটুকু ভোট পাওয়া দরকার সেই ভোটটা পায়নি, বাট তারা 2% ভোট পাইছে। হুম তাহলে সেখান থেকে পিয়ার পদ্ধতিতে প্রার্থী দিবে তারা কিভাবে? এক নাম্বার বিষয়। দুই হুম নাম্বার বিষয়, আমরা বলছি যে 2% ভোটেরও আমরা রিপ্রেজেন্টেশন চাই। আচ্ছা, 2% ভোটের রিপ্রেজেন্টেশন চাইতে গিয়ে একটা জেলায় ধরেন একজন লোক 80,000 ভোট পেয়েছিল, তো একটা দলের একটা পেয়েছিল, বাট ওই পিয়ার পদ্ধতিতে যারা 2% ভোট পাইছিল সেখানে গিয়ে তাদের একটা এমপি দিতে হলো। এখন আপনি দেখেন 2% রিপ্রেজেন্টেশনকে গণনা করতে গিয়ে ওই এলাকার 80% ভোটারকে আপনি আবার তাদের যে পছন্দের প্রার্থী, সেই পছন্দের প্রার্থী বাদ দিয়ে আপনি পিয়ার হুম। পদ্ধতিতে একটা একটা পছন্দের প্রার্থী দিয়ে দিচ্ছেন, যে ওখানে জয়ী হওয়ার যোগ্যতাই নাই। আমি আমার সমস্যাটা এখানেই, যে জনগণ তারা যাকে এটাই অপছন্দ তো করে বলছি, তাকে রিজেক্ট করার সুযোগ নাই এখানে। না এটাই তো বলছি, না না, আমি তখন এখানে কিন্তু তখন কিন্তু বিচার বিশ্লেষণের মানে একটা সামগ্রিক ভাবে একটা দলকে বিচার বিশ্লেষণের সুযোগ থাকবে সারা দেশের মানুষের, আর পাশাপাশি একটা দলের প্রতি কিন্তু সকল দায় চলে আসবে। যেমন এখন একটা অঞ্চলের মানুষ বা যারা নির্বাচিত একজন আহ যখন এমপি যখন কোনো ধরনের অন্যায় করে, তখন কিন্তু দল বলে যে এই এমপির সাথে বা ওই এর সাথে আমাদের দল দায়ী না, আমরা তার ব্যক্তিগত বিষয়, এটা কিন্তু বলার সুযোগ থাকবে না। মানে তখন একটু পুরো দলকেই দায় নিতে হবে, অনেক বিষয় আছে। প্লিজ আপনারা যারা ইয়ে না, কর। আমি হুম, জি জি জি, কনফিউশন। হ্যাঁ কোনো ব্যক্তিকে আপনি ভোট দিতে পারছেন না, আপনার কোনো ব্যক্তিকে ভোট দিতে পারছেন না, আপনি ভোট দিতেছেন একটা দলকে, দলকে, একটা দলকে ভোট দিতেছেন। সুতরাং কোনো ব্যক্তির যে জামানত মানে বাজেয়াপ্ত হইলো এই প্রেসিডেন্সিয়াল কোশ্চেন ইলেকশন এখানে আসছে যেভাবে হয়, পাবলিক যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মধ্যে ভোট দেয়, ঠিক ব্যাপারটা এরকম। হুম যে
ইলেকট্রাল ডিস্ট্রিক্ট, আপনি এখানে বাংলাদেশকে ওয়ান ডিস্ট্রিক্ট হিসেবে গণনা করতেছেন। আবার আপনি ইচ্ছে করলে এটা 8টা ডিস্ট্রিক্ট করতে পারেন, প্রত্যেকটা বিভাগের মধ্যে এটা করা যায়। এই বিষয়ে বেশ কিছুটা জটিলতা আছে, সিম্পলিফাই করা যায়। তবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো আমাদের ইলেকশন করলেন, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করলেন না, এটা বিবেচনায় তারা কিন্তু আনলেন না। কারণ এই প্রপোর্শনাল নির্বাচন পদ্ধতি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইতেছে বিএনপি এবং আওয়ামী লীগ। তারা কিন্তু এটা কখনোই এটা বলে। আমি কয়েক বছর ধরে এটা আলোচনা করতেছি, অনেকের সাথে আলোচনা করছি। এই বিষয়টা বাংলাদেশের জন্য অত্যন্ত ছোট, এই কারণে যে এখানে কোন দল অ্যাবসলিউট মেজরিটি পাইতে পারবে না, 50% বেশি ভোট পাবে না। আপনারা বিএনপি কোন সময় 40-45 এর বেশি ভোট পায় নাই। আবার আরেকটা জিনিস আপনি দেখেন, আরেকটা জিনিস আপনি যখন একটা নির্বাচনের কথা বলি, একটা নির্বাচন ওটা চলছে, সেখানে আওয়ামী লীগ পাইছিল 40.13%, আর বিএনপি পাইছিল 14.97%, মানে 1%-এরও কম ডিফারেন্স। কিন্তু সিটের ডিফারেন্স কি জানেন? বিএনপি 193, আওয়ামী লীগ 62। এখানে যদি আপনি ম্যানেজ করতে পারেন, আপনি যদি কায়দা করে ম্যানেজ করতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন, তাহলে সিটের অনেক রকমের জটিলতা আপনাদের নিজের দিকে নিয়ে যেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে সিট, এটা খুব কঠিন, তবে নতুন একটা পদ্ধতিকে পরিচিত করবার কোনো সুযোগ আছে না, এই কারণেই আলোচনা করছি। আসলে আমরা তো ডেফিনেটলি আমাদের আগের যে নির্বাচন পদ্ধতি সেটি নিয়েই আমরা আছি এবং সেটি হয়তো হতে যাচ্ছে, কিন্তু আমাদের যে কঠিন অবস্থা দেশের বিগত সময়ে গেছে নির্বাচন কেন্দ্রিক, সেই কঠিন অবস্থা থেকে আমরা আসলে কোনোভাবে বিকল্প কোনো পদ্ধতিতে আরেকটু ভালো জায়গায় যাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা, সেখানেই আমাদের যত উদ্বেগের জায়গা। কোন পদ্ধতি না যে এটা এই 6 মাসের মধ্যে মানুষকে ট্রেনিং না দিয়ে করা যাবে না, এটা করা যায়। কিন্তু এখানে এই হইতে হবে যে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে ব্যাপকভাবে, কারণ অ্যাবসলিউট মেজরিটি কোনোভাবেই পাবে না। সুতরাং আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত হবে, তারাও কিন্তু একদিন তো ইলেকশনে আসবে। সুতরাং তারাও এখানে আমরা কি কোনো দল বিশেষের ক্ষতির বিষয়ে চিন্তা করে কি আমাদের আসলে এগুলি করা উচিত হবে? আমাদের ডেফিনেটলি জনগণ কিভাবে উপকৃত হবে সেদিকে চিন্তা করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো ঠিক। ক্ষতিগ্রস্ত হলেও দল গঠন করার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকবে বিএনপি, এতে কোনো সন্দেহ নেই। মানে এভাবেও যদি হয় তো অসুবিধা না, অ্যাবসলিউট মেজরিটি আপনি এনশিওর করতে পারছেন না। অ্যাবসলিউট মেজরিটি দিয়েই তো এরা 12টা বাজায় দেয়, সংবিধানের 12টা বাজায়, রাষ্ট্রের 12টা বাজায়, দুই দলই। আর যদি আপনার ছোট ছোট নেতারা তারা যদি সংসদে যেতে পারে, ফুটতে দেন, আপনার 2% ভোট কিন্তু অনেক ভোট সারা বাংলাদেশ ব্যাপী। সেই লোকগুলি রিপ্রেজেন্টেশন যদি 6টা এমপি করে, অসুবিধা কি? এবং এখানে যে জটিলতা আছে, আপনার সিস্টেমে ঠিক করতে হবে, আপনি কি ওপেন লিস্ট সিস্টেমে যাবেন না ক্লোজ লিস্ট সিস্টেমে যাবেন? আপনি কি ওয়ান ডিস্ট্রিক্ট হিসাবে বাংলাদেশকে গণ্য করবেন, না আপনার 8টা ডিস্ট্রিক্ট হিসেবে গণ্য করবেন, না 16টা ডিস্ট্রিক্ট হিসেবে গণ্য করা? এইখানে এই পদ্ধতিগুলি আলোচনা দরকার ছিল, সেমিনার হওয়া উচিত ছিল এবং গভীরভাবে ডিসকাস করা উচিত ছিল। যদি গভীরভাবে আপনারা ডিসকাস করতেন তাহলে কিন্তু এতদিনে এইটা বেরিয়ে আসতে পারতো। এবং আমরা সবাই অনেক আগে থেকে বলতেছি, কিন্তু আলোচনা হয় নাই, ঘোড়ার ঘাস কাটা হয়েছে। এখানে আপনার এই যে নানাবিধ এই করে আসল যে কাজগুলি সেগুলি কিন্তু হয়নি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, চমৎকার কথা বলেছেন। আমরা আসলে একটু মিশ্র মতামত পাচ্ছি, খুব ভালো লাগছে। পদ্ধতিটি নিয়ে আমরা ভালো মন্দ একটু কথা বলতে চাই, এ নিয়ে আরো কথা বলবো, যেহেতু একটা বড় দল, আরো কয়েকটা দল ইতিমধ্যে হয়তো তাদের এই দাবির সাথে ঐক্যমত্যে পৌঁছেছে যে হ্যাঁ, এই ধরনের একটা পদ্ধতি নির্বাচন হওয়া যায়।